কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যে নির্বাচনী আবহে প্রচার যখন তুঙ্গে, তখন নতুন নতুন ডাইমেনশন পুরো বিষয়টার মধ্যে সামনে যে উন্মুক্ত হবে, এটাই খুব স্বাভাবিক এবং সেটাই হচ্ছে। আজ এই নতুন ডাইমেনশনগুলো নিয়ে কথা বলার আগে একটা বিষয় একটু স্পষ্ট করি। রামনবমী নিয়ে এবং বাংলায় রামনবমী পালন নিয়ে আমি যা বলেছি তা নিয়ে কেউ কেউ হয়তো আমার বিরুদ্ধে কথা বলেছেন। তারা বলতে চেয়েছেন যে রাম বাংলায় আরাধ্য দেবতা ছিলেন না, এভাবে আপনি কিভাবে বলছেন, বিভিন্ন উদাহরণ দিয়ে অমুক জায়গায় রাম মন্দির বহু প্রাচীন ইত্যাদি। দেখুন, কলকাতাতেও প্রাচীন রাম মন্দির আছে, নেই আমি বলছি না, কিন্তু বেশিরভাগ জায়গাতেই যে সমস্ত জায়গায় উত্তর ভারত থেকে আসা মানুষ বেশি ছিলেন, গোবলয়ের মানুষ বেশি ছিলেন, সেই সমস্ত জায়গাতেই রাম মন্দির তৈরি হয়েছে। আমাকে সরাসরি রাম বিরোধী ভাবার কোনো কারণ নেই। রাম বাঙালির জীবনে কি একদম ছিলেন না? নিশ্চয়ই। আমরাও রামায়ণ পড়েছি ছোটবেলা থেকে, এবং রামায়ণের অন্যতম হিরো রাম, সেই হিসেবে আমরা রামকে চিনেছি। বাংলা ভাষায় রাম বলতে কিন্তু অতিরিক্ত বড়, অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয়কেই বোঝানো হয়েছে চিরকাল, যার জন্য রাম চিমটি, রামদা বা রাম ছাগল শব্দের চল রয়েছে বাংলায়। কিন্তু দেবতা হিসেবে, ঠাকুর হিসেবে প্রণাম আমরা রামকে করেছি, রামের মূর্তিকে করেছি, রামলালাকে করেছি, এরকম স্মৃতি আমাদের অনেকেরই নেই। এবার কোনো কোনো পকেটে হয়তো বিষয়টা থাকতেও পারে, কিন্তু বাংলার বেশিরভাগ জায়গায়, গঙ্গার অববাহিকায় বেশিরভাগ জায়গায় রাম আরাধ্য ছিলেন না। কিন্তু আবার বলছি, তার মানে এই নয় যে আমি রাম পুজোর বিরোধী। আমি আসলে এই বাড়াবাড়িটার বিরোধী, এবং এটা নিয়ে যে একটা সাম্প্রদায়িক সংকীর্ণতা তৈরি হয়েছে, একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি হয়েছে, আমি তার বিরোধী। কলকাতায় এসে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সাংবাদিক সম্মেলনে দাবি করলেন যে রামনবমী ঘিরে এবছর সবথেকে কম হিংসাত্মক ঘটনা ঘটেছে পশ্চিমবাংলায়। তার কারণ এই মুহূর্তে বাংলার প্রশাসন নির্বাচন কমিশনের হাতে, এবং নির্বাচন কমিশন এ ব্যাপারে যথেষ্ট কড়া পদক্ষেপ করেছে বলেই বাংলায় রামনবমী ঘিরে তেমন কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি, এবং সেই সঙ্গে তিনি যোগ করেছেন প্ররোচনা ছিল। এখন অমিত শাহ যখন প্ররোচনার অভিযোগ করছেন, তখন কার বিরুদ্ধে করছেন? ধরে নিতে হবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ভোটে কিভাবে সাধারণ মানুষকে বুথ আগলাতে হবে তার পরামর্শ দিচ্ছেন। সে ব্যাপারে তিনি জনসভায় বলছেন, বিশেষ করে মহিলাদের বলছেন, বাড়িতে যা পাবেন তাই নিয়ে গিয়ে আসুন, বুথ আগলাতে হবে। তিনি বলেছেন রান্না আগের দিন করে রাখুন, ভোটের দিন বুথ আগলাতে হবে। ইতিমধ্যেই এই শব্দবন্ধের মধ্যে কোথাও কোনো প্ররোচনা আছে কিনা তা খুঁজতে চেয়ে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট, যে কোথাও একটা নির্বাচনটাকে শান্তিপূর্ণ রাখুন, নির্বাচনে উৎসবের একটা পরিবেশ তৈরি করে সমস্ত বৈধ ভোটাররা ভোট দিন, এই আবেদন আমরা কিন্তু রাজনৈতিক নেতাদের মুখে শুনছি না। ইতিমধ্যেই ছোটোখাটো ঘটনা ঘটতে শুরু করেছে, রামনবমী নিয়ে ঘটেছে, এমনকি নির্বাচনী প্রশিক্ষণ নিয়ে পর্যন্ত ঘটেছে। ফলে অনেকটা ওই সিঁদুরে মেঘ দেখলে যেরকম আশঙ্কা তৈরি হয়, সেরকম আশঙ্কা কিন্তু নির্বাচন ঘিরে ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। বাংলায় নির্বাচন মানে রক্তপাত, যত নিচের স্তরে নির্বাচন তত বেশি রক্তপাত, এই ধরনের উদাহরণই আমাদের সামনে স্পষ্ট। কিন্তু আগামী বিধানসভা ভোটে এই যে কেন্দ্র রাজ্য সংঘাত, রোজ যার নতুন নতুন বদল হচ্ছে, নতুন নতুন ডাইমেনশন সামনে আসছে, এটা কোন জায়গায় গিয়ে থামবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এই প্রথম অমিত শাহ সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সে অর্থে অভিযোগ করলেন। এর আগে করেছেন, ঘুরিয়ে ফিরিয়ে করেছেন, কিন্তু একদম সরাসরি অভিযোগ করলেন যে শিলিগুড়ি করিডোর, যেটা অন্যতম গুরুত্বপূর্ণ দেশের নিরাপত্তার জন্য, পশ্চিমবঙ্গের উত্তরের সঙ্গে দক্ষিণের যোগাযোগ, এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ, যে ছোট্ট সংকীর্ণ অংশটির উপর নির্ভরশীল, সেই শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে সরকার পশ্চিমবঙ্গে রয়েছে 15 বছর ধরে, এই সরকারের নীতির কারণে। একদম পরিষ্কার বললেন অমিত শাহ। একই সঙ্গে তিনি বললেন তিনি এখন ওই
অনুপ্রবেশকারী তত্ত্ব থেকে সরে আসেননি। এসআইআর এর পর্ব মোটামুটি মিটে যাওয়ার পর যখন ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি সামনে এলো, তার ঠিক আগে এই আলোচনা ঘুরে ফিরে আসছিল যে অনুপ্রবেশকারীরা তাহলে কোথায় গেল। এই যে বারবার বিজেপির মুখে অনুপ্রবেশকারীর কথা শোনা যাচ্ছিল, তারা কোথায় গেল। পরবর্তীতে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে 60 লক্ষ লোককে 61 লক্ষ লোককে তালিকাভুক্ত করা হয়েছিল সন্দেহভাজন বলে, তারা সন্দেহভাজন ভারতীয় নাগরিক কিনা, যেটা জুডিশিয়াল অফিসাররা দেখছেন, সেখানে মোটামুটি এখন যা বোঝা যাচ্ছে, যা ট্রেন্ড, তাতে 40% লোক বাদ হবে। মানে 60 লক্ষের বা 61 লক্ষের 40% ভোটার আলটিমেটলি বৈধ ভোটার হিসেবে চিহ্নিত হবেন না। এরাই কি অনুপ্রবেশকারী? অমিত শাহ নিশ্চিত করেছেন যে অনুপ্রবেশকারী তত্ত্ব থেকে বিজেপি সরছে না। আর আরও একটা জিনিস অমিত শাহ নিশ্চিত করেছেন, তিনি সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করেছেন, যারা অবৈধ হিসেবে মানে অবৈধভাবে ভারতবর্ষে ঢুকেছে এবং ভারতবর্ষে রয়েছে, তাদের ঘাড় ধরে ভারতবর্ষ থেকে বের করে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমি দেখেছি নির্বাচনী প্রচারে গিয়ে বলেছেন যে এরা এনআরসি করবে, আমাদের ঠেকাতে হবে, এখান থেকে বহু মানুষকে তারা বিভিন্ন শিবিরে পাঠাবেন এবং তারপরে সেখান থেকে বাইরে, দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইত্যাদি। অমিত শাহ কিন্তু এটাকে এনডোর্স করেছেন, অমিত শাহের বিরোধিতা করেননি। তিনি পরিষ্কার বলেছেন যে এটা আমাদের পলিসি, যারা বৈধ ভারতীয় নয় তারা এদেশে থাকবেন না, তাদেরকে এদেশ থেকে আমরা বার করবই। এবং একই সঙ্গে ঠিক এই অ্যাঙ্গেলে বলেছেন পুরো বিষয়টাকে, এই অ্যাটিটিউডের সঙ্গে বলেছেন যে আমরা এটা করব, এটা আমাদের ঘোষিত পলিসি, যা পারেন করে নিন, অর্থাৎ যেভাবে পারেন এটা আটকানোর চেষ্টা করুন, উই ডোন্ট কেয়ার, আমরা এটা করবই। অমিত শাহ কিন্তু কলকাতায় বসে স্পষ্ট জানিয়ে দিয়ে গেছেন। কেন্দ্র রাজ্য সংঘাতের ফলে আলটিমেটলি যে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে, তার আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকে শেষ করি। প্রায় 12 লক্ষ রেশন গ্রাহক যারা বিনা পয়সায় রেশন পান, তারা আগামী এপ্রিল মাস থেকে রেশন পাবেন কিনা সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে প্রায় 5 কোটির কিছু বেশি রেশন গ্রাহককে সন্দেহভাজন বলে চিহ্নিত করেছিল। এবং শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশের অনেকগুলো রাজ্য জুড়ে প্রত্যেকটা রাজ্যকেই নির্দেশ দেওয়া হয়েছিল যে চলতি অর্থবর্ষের মধ্যে যাদের সন্দেহভাজন মনে হচ্ছে তাদের আইডেন্টিটি রিভেরিফাই করুন এবং রিভেরিফাই করে নিশ্চিত করুন, করে রিপোর্ট জমা দিন। পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত বোধহয় 15 লাখ এরকম সন্দেহভাজন ছিল, সব মিলিয়ে 12 লাখ রেশন গ্রাহকের ব্যাপারে তথ্য জমা পড়েনি। এবং সর্বশেষ যেটা কেন্দ্রীয় সরকার জানিয়েছে, তাতে যাদের ব্যাপারে কোনো তথ্য এখনো জমা পড়েনি, যাদেরকে ভেরিফাই করা হয়নি, তাদের রেশন এপ্রিল মাস থেকে দেওয়া হবে না। এর অর্থ একটাই, যে আগামী 1 এপ্রিলের পর থেকে এই রাজ্যের যারা বিনা পয়সায় রেশন পান, এরকম প্রায় 12 লক্ষ রেশন গ্রাহক, তারা কিন্তু রেশন পাবেন না। এখন যা পরিস্থিতি, তাতে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের কাজে ব্যস্ত, প্রচারের কাজে ব্যস্ত, রাজ্যের শাসক দলও, এবং রাজ্য প্রশাসন যা এই মুহূর্তে নির্বাচন কমিশনের আন্ডারে চলে গিয়েছে, তারা মূলত নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত। এক তো নির্বাচনের আয়োজন করা, অন্যদিকে আইন শৃঙ্খলা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেটা দেখা। এই অবস্থায় যাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, তাদের ভেরিফিকেশন আগামী 30 তারিখের মধ্যে, 3-4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এটা ভাবা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যাবে। অর্থাৎ তাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে না। যদি তা না হয়, তাহলে কেন্দ্রীয় সরকার তাদের যে সার্কুলার, খোদ এই বিষয়টাকে তৃণমূল কংগ্রেস তাদের ফেসবুক পেজে লিখেছে, কেন্দ্রীয় সরকারকে দায়ী করে যে গরিব মানুষের পেটে লাথি মারছে কেন্দ্রীয় সরকার। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে যে অন্যান্য রাজ্য থেকে যদি ভেরিফিকেশন করে দেওয়া হয়ে থাকে ব্যাপারে 31শে মার্চের ভেতরে, পশ্চিমবঙ্গে 15 লাখের মধ্যে 12 লাখ কেন বাকি? এই গাফিলতি কার? এই প্রশ্নও কিন্তু একই সঙ্গে উঠছে। মোদ্দা কথা হচ্ছে, ওই 12 লাখ গরিব মানুষ আগামী এপ্রিল থেকে রেশন নাও পেতে পারেন, এই সম্ভাবনা তৈরি হচ্ছে। রাজায় রাজা যুদ্ধ হচ্ছে, আর খেসারত উলু খাগলাদের দিতে হচ্ছে।